হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর যেটা ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশন তার লাস্ট চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথটা আমরা আজকে পড়ব। আমরা জানি যে বায়োলজি নিটের 720-র মধ্যে বায়োলজি ধরে আছে মোট 360 নাম্বার। তাই নিটে ভালো র্যাঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই বায়োলজিকে ভালো করে পড়তে হবে। আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট, এবং আমাদের প্রত্যেকের জন্য নিট সাকসেস গ্যারান্টেড হবে যদি আমরা ভালো করে বায়োলজি পড়ি। তো চলো আজকে আমরা, এটা খুব ইন্টারেস্টিং টপিক, রিপ্রোডাক্টিভ হেলথ। যারা কোনোদিনও এই প্রথম চ্যাপ্টারটা পড়ছো, এর আগে কোনোদিনও পড়োনি, বা যারা এর আগে অল্প বিস্তর পড়েছো, আমার এই ভিডিওটা শুনলে একদম রেডি হয়ে যাবে চ্যাপ্টারটা। চলো আমরা আজকে স্টার্ট করি। তাহলে দেখো, এটা হচ্ছে এনসিইআরটি বইয়ের প্রথম পেজ এই চ্যাপ্টারের। তো এখানে আমরা এই যে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা রিপ্রোডাকশন ইউনিটের 3 নম্বর চ্যাপ্টার, তো মোট এর মধ্যে 5টা সাব টপিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এইভাবে শুরু করব। প্রথমে আমরা পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল করব, বার্থ কন্ট্রোলটা মেনলি পড়বো। তারপর আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি দেখব, তারপর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখব, তারপর ইনফার্টিলিটি দেখব, এবং একদম লাস্টে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমস অ্যান্ড স্ট্র্যাটেজিস নিয়ে ডিসকাস করব। তাহলে আমরা 3.2, 3.3, 3.4, 3.5 এবং লাস্টে আমরা 3.1টা পড়বো। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। তাহলে কি বলছি দেখো, প্রথমে আমরা যে বার্থ কন্ট্রোল ডিভাইস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে মেথডস টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগন্যান্সি, যে প্রেগন্যান্সিটা আমরা চাইছি না, সেই প্রেগন্যান্সিটাকে আমরা যদি প্রিভেন্ট করতে চাই, যেটা আমাদের আনওয়ান্টেড প্রেগন্যান্সি, উইদাউট অ্যাফেক্টিং সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে কোনো রকম অ্যাফেক্ট না করে, তখন সেটাকে আমরা বলবো, সেটা যে ডিভাইসের সাহায্যে বা যে মেথডের সাহায্যে আমরা করে থাকি, সেটাকে আমরা বলবো কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। তাহলে দেখো, দুটো ওয়ার্ড আছে, কনসেপশন আর কন্ট্রাসেপশন। কনসেপশন কথাটার মানে হলো প্রেগন্যান্সি অ্যাচিভ করা বা প্রেগন্যান্ট হয়ে যাওয়া, আর কন্ট্রাসেপশন হচ্ছে কনসেপশনের অপোজিট ওয়ার্ড। কন্ট্রাসেপশন মানে হচ্ছে যাতে কেউ প্রেগন্যান্ট না হতে পারে বা প্রেগন্যান্সিটাকে প্রিভেন্ট করার প্রসেস। তাহলে বেসিক্যালি কন্ট্রাসেপটিভ ডিভাইস, আইডিয়াল কন্ট্রাসেপটিভ ডিভাইস কীরকম হওয়া উচিত, যেটা অ্যাভেলেবেল এভরিওয়্যার, প্রত্যেক জায়গাতে, সব জায়গাতে পাওয়া যাবে, রিজনেবল ইন অ্যামাউন্টটা খুব রিজনেবল হবে, দামটা ঠিকঠাক হবে, খুব এফেক্টিভ হবে, খুব অল্পতেই যেটা কাজ করবে, লিস্ট সাইড এফেক্ট, তার সাইড এফেক্ট প্রায় থাকবে না বললেই চলবে, ইন্টারফেয়ার ইন সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সে ইন্টারফেয়ার করবে, রিভার্সেবল হবে, অর্থাৎ আবার খুব সহজেই এটা আগের অবস্থায় ফিরে আসতে পারে, ইউজার ফ্রেন্ডলি হবে, এবং ইউজার ফ্রেন্ডলি মানে প্রাইভেসি টু ইউজার, যেটা ইউজারের প্রাইভেসিটাকে বজায় রাখতে সাহায্য করবে। আচ্ছা, আমরা দেখবো এই কন্ট্রাসেপটিভ মেথড কি কি রকম হতে পারে, সেগুলো আমরা ডিটেইলে আলোচনা করব। তাহলে দেখো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে ন্যাচারাল মেথড, তারপর বেরিয়ার মেথড, তারপর হচ্ছে আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, বা আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এরপর আমরা দেখবো ওরাল পিলস বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, যেটাকে ওসিপি বলা হয়। তারপরে দেখবো ইমপ্ল্যান্টস বা ইনজেক্টেবলস, এবং লাস্টে হচ্ছে সার্জিক্যাল মেথড। আর এরপর দেখো, এর প্রত্যেকটা টপিকেরই আমরা এমওএ অর্থাৎ মোড অফ অ্যাকশন আমরা ডিসকাস করব। তাহলে দেখো, প্রথমে আসছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথড অ্যাকচুয়ালি কি হয়, এর মোড অফ অ্যাকশন হচ্ছে একটাই, যে অ্যাভয়েডিং মিটিং অফ স্পার্ম অ্যান্ড ওভাম, স্পার্ম আর ওভামের মিট করাটাকে বন্ধ করা। খুব ইন্টারেস্টিং, ভালো করে শুনলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এর একটা মানে অ্যাসপেক্ট হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স বা ক্যালেন্ডার মেথড বা রিদিম মেথড আমরা করতে পারি, অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স ডিউরিং ফার্টাইল ডেজ অফ ফিমেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেনস্ট্রুয়াল পিরিয়ড বা একটা যেটা মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় মেয়েদের, সেটা হয়তো 1 থেকে 28 দিনের একটা টাইম স্কেল দেওয়া হয়। তার মধ্যে 14 দিনের মাথায় আমরা জানি ওভিউলেশন হয়, অর্থাৎ গ্রাফিয়ান ফলিক্যাল বার্স্ট করে সেকেন্ডারি ওসাইটটা বাইরে বেরিয়ে আসে। তাহলে এই ওভিউলেশনটা অ্যাভারেজ ডে হচ্ছে 14, বা সেটা কখনো কখনো 12 ডেজে হতে পারে, কখনো কখনো 16 ডেজে হতে পারে। হ্যাঁ, আবার দেখা যায়, আমরা জানি যে স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে প্রবেশ করে, সেটা প্রায় 48 আওয়ার্স অবধি বেঁচে থাকতে পারে। সুতরাং 10 ডেজের মধ্যেও যদি কোনো স্পার্ম ঢোকে এবং যদি 12 ডেজে ওভিউলেশন হয়ে যায়, তাহলেও কিন্তু 10 ডেজ থেকে মানে সেটা কিন্তু ফার্টাইল হয়ে যাবে, ফার্টিলাইজেশন করে যাবে এবং প্রেগন্যান্সি চলে আসবে। বা ধরো 16 ডেজে যদি কোনো
ওভাম রিলিজ হয়, মানে উসাইট রিলিজ হয়, ওভুলেশন হয়ে থাকে, এবং 17th ডেতে কোনো স্পার্ম ঢুকলো তাহলেও কিন্তু 24 আওয়ার্স এটা ভায়াবল থাকবে উসাইটটা, এবং সেই সময় কিন্তু ফার্টিলাইজেশন অ্যাম্পুলার রিজিয়নে হয়ে যেতে পারে। সেই জন্য 10 to 17 ডেজ এই পিরিয়ডের মধ্যে আমরা এটাকে ফার্টাইল উইন্ডো বা ফার্টাইল ডেজ বলি। আচ্ছা, তো এই পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স বা ক্যালেন্ডার মেথড বা রিদিম মেথডে আমরা কি করব, যে এই যে প্রত্যেক মহিলাই জানে যে তার পিরিয়ড কখন শুরু হয়েছে বা কোন 4 দিনে হয়েছে কোন একটা মাসে, তাহলে সেই ডেটটাকে সেই মাসটাকে ক্যালকুলেট করে আমরা ন্যাচারালি ক্যালেন্ডারের সাহায্যে বা রিদিমের সাহায্যে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। কারণ আমরা জানি যে যেদিন তার পিরিয়ড শুরু হলো সেটা যদি আমরা ডে 1 ধরি, তাহলে মোটামুটি ডে 14-এর মাথায় তার ওভুলেশন হবে। সুতরাং তার ওই টাইমটা যদি বাদ দিয়ে রাখা হয়, মানে ডে 7 থেকে ধরো রাফলি ডে 21 অবধি তুমি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স বাদ রাখো, তাহলে কিন্তু কনসেপশন হওয়ার কোনো সমস্যা মানে আসছে থাকছে না। মানে এটা একটা ন্যাচারাল মেথড, একটা কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে। কিন্তু এর লিমিটেশন কি, ডিফিকাল্ট টু ক্যালকুলেট ফার্টাইল উইন্ডোজ। এই ফার্টাইল উইন্ডোটাকে ক্যালকুলেট করার একটা ডিফিকাল্টি থাকতে পারে, বা অনেকে এটা পারে না। তো এটা সিনসিয়ারলি করতে পারলে কিন্তু ন্যাচারালি আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, এরপর আমরা আসছি এটারই তোমার ন্যাচারাল মেথডের 2 নম্বর হচ্ছে কয়েটাস ইন্টারাপ্টাস বা উইথড্রল মেথড। কয়েটাস মানে হচ্ছে সেক্স করা বা ইন্টারকোর্স করা, সেটা যদি আমরা ইন্টারাপ্ট করি, বাধা দিই অথবা উইথড্র করে নিই, সেটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ বা অ্যানাদার ওয়ে অফ ন্যাচারাল কন্ট্রাসেপটিভ। কি করবো আমরা, উইথড্রল অফ পেনিস জাস্ট বিফোর ইজাকুলেশন। যখন ইন্টারকোর্স চলছে তখন পেনিসটাকে যদি আমরা ঠিক টাইমে, মানে অ্যাট দ্যাট জাস্ট বিফোর দ্য টাইম অফ ইজাকুলেশন, ইফ উই উইথড্র দ্য পেনিস, যদি পেনিসটাকে বার করে নেওয়া হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কয়েটাস ইন্টারাপ্টাস বা উইথড্রল মেথড। সেখানে কোনো থাকছে না, মানে স্পার্ম আর ওভাম মিট করার কোনো সমস্যা থাকছে না। কিন্তু এর একটা লিমিটেশন আছে, খুব বড় লিমিটেশন, যেটা হচ্ছে প্রি ইজাকুলেটরি ফ্লুইড। অনেক সময় ইজাকুলেশনের আগে একটা প্রি ইজাকুলেটরি ফ্লুইড বেরোয়, অ্যান্ড ইট মে হ্যাভ স্পার্মস। হ্যাঁ, তো এর মধ্যেও কিন্তু স্পার্মস থাকে, হুইচ ইনভলভ সেলফ কন্ট্রোল বাই মেল পার্টনার, যেটা কিন্তু মেল পার্টনারের সেলফ কন্ট্রোলটাকে প্রিভেন্ট করে বা ডিফিকাল্ট টু অ্যাচিভ। আচ্ছা, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। ল্যাকটেশন কথাটার মানে হলো মিল্ক রিলিজ হওয়া, আর অ্যামেনোরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ পিরিয়ড। তাহলে ব্রেস্ট ফিডিং বা অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন যেটা হয়, ল্যাকটেশন মানে ব্রেস্ট ফিডিং, আর অ্যামেনোরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় ল্যাকটেশন চলবে সেই সময় তোমার প্রোল্যাকটিন বেশি থাকে, সুতরাং এটা একটা এফএসএইচ এর উপর নেগেটিভ ফিডব্যাক দেবে, তাহলে ওভুলেশন হবে না। তাহলে এই সময় যদি কেউ সেক্স করে বা ইন্টারকোর্স করে, তার কিন্তু কনসেপশনের কোনো সম্ভাবনা থাকছে না। সুতরাং এটা একটা ন্যাচারাল কন্ট্রাসেপটিভ প্রসেস। এরপর আমরা আসছি বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মোড অফ অ্যাকশন হচ্ছে ইট প্রিভেন্টস দ্য ফিজিক্যাল মিটিং অফ স্পার্ম অ্যান্ড ওভা। হ্যাঁ, এর ক্ষেত্রে আমরা মেলদের ক্ষেত্রে আমরা কন্ডোম ইউজ করতে পারি, এবং এটা তোমার এই যে বেরিয়ার মেথডের সাহায্যে আমরা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলোকেও প্রিভেন্ট করা যায়। যেমন কন্ডোমের মধ্যে হতে পারে ল্যাটেক্স, উইচ ফিজিক্যাল কভারিং অফ মেল কপুলেটরি অর্গান আর পেনিস। ইট কালেক্ট সিমেন্ট ডিউরিং দ্য ইজাকুলেশন, এক্সাম্পল হচ্ছে নিরোধ। আবার ফিমেলের ক্ষেত্রে আমরা ফেমিডোম হয় বা ফিমেল কন্ডোম হয়ে থাকে। এছাড়া ফিমেলদের ক্ষেত্রে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ বা ভর্ডস এগুলো হতে পারে। এটা কি করবে, ভ্যাজাইনাটাকে কভার করবে, ভ্যাজাইনা এবং সার্ভিক্সকে। তাহলে এই যে আমরা এগুলোকে রিইউজ করতে পারি ফিমেলদের ক্ষেত্রে, হুইচ এফেক্টিভলি ক্যান বি ইনক্রিজড বাই স্পার্মিসাইডাল জেলি অর ফোম অর ক্রিম। তাহলে এই স্পার্মিসাইডাল জেলি বা ফোম বা ক্রিম ইউজ করে কিন্তু এর এফিসিয়েন্সিটাকে আমরা বাড়াতে পারি। আচ্ছা, তাহলে বেরিয়ার মেথডটা আমাদের হলো। এরপর আমরা দেখবো আইইউডি বা আইইউসিডি, মানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা শুধুমাত্র ফিমেলরা ইউজ করতে পারে, এটা মেলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ইন্ট্রাইউটেরাইন কথাটা আছে ইউটেরাসের মধ্যে। তাহলে ইউটেরাস তো ছেলেদের নেই, সুতরাং এটা একদম মেয়েদের হবে। এক্সপার্ট নার্সেস অথবা অর মেডিকেল প্র্যাকটিশনার, এই ঘটনাটা ঘটানোর জন্য নিজে নিজে কেউ করতে পারবে না, এক্সপার্ট নার্স বা মেডিকেল প্র্যাকটিশনারের প্রয়োজন হবে। বাট মনে রাখো, এটা এনসিআরটি লাইন, যে ইট ইজ মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড প্রসেস। এই আইইউডি বা আইইউসিডি কিন্তু একটা মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড প্রসেস। এটাতে কোনো সেই অর্থে কোনো সার্জারি লাগছে না। হ্যাঁ, এর মোড অফ অ্যাকশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস অফ স্পার্মের ফ্যাগোসাইটোসিস ঘটানো, এবং ইউজ টু ক্রিয়েট
গ্যাপ বিটুইন চিলড্রেন, এই মানে দুটো চিলড্রেনের মধ্যে একটা গ্যাপ তৈরি করা। মানে ভাবো যে একটা মেল একটা ফিমেল, তাদের মধ্যে রিপ্রোডাকশন হয়ে একটা সন্তান তৈরি হয়েছে। হ্যাঁ, এরপরে আমি 3 বছরের জন্য যদি কেউ আইইউডি বা আইইউসিডি ডিভাইস ইউজ করে নেয়, তাহলে 3 বছর কিন্তু তার আর প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবং তখন 3 বছর পর আইইউডি যদি উইথড্র করে নেয়, তাহলে তারপরে একটা বেবি তার হতে পারে। তাহলে আমরা কি বলতে পারছি যে একটা আমরা প্ল্যান করে এটা আমরা কি করতে পারি, একটা গ্যাপ তৈরি করতে পারি দুটো চাইল্ডের মধ্যে, সন হলো বা নেক্সট বেবি ডাটার হলো বা যাই হোক, যে যে বেবি হোক, হ্যাঁ, দুটো বেবির মধ্যে একটা বয়সের ডিফারেন্স তৈরি করা যায় এই ইন্টারইউটেরাইন ডিভাইস ব্যবহার করে, এবং এটাকে প্ল্যান মাফিক তুমি এটাকে ইউজ করতে পারো। তাহলে এবার আমরা দেখবো কত রকমের আইইউডি হতে পারে। নন মেডিকেটেড আইইউডি হতে পারে, কপার বেসড আইইউডি হতে পারে, আর হরমোনাল আইইউডি হতে পারে। নন মেডিকেটেড আইইউডির এক্সাম্পল হচ্ছে লিপেস লুপ। ইট প্রিভেন্ট ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশনটাকে এরা প্রিভেন্ট করে। হ্যাঁ, আমরা জানি একটোপিক প্রেগনেন্সি হয়ে যেতে পারে। ইমপ্ল্যান্টেশন মানে কি না, আফটার ফার্টিলাইজেশন যে ফার্টিলাইজড ওভা, হ্যাঁ, বা জাইগোট যেটা, সেটা আমরা জানি ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হয়, তারপর সেখানে তার ফার্দার ডেভেলপমেন্ট হয়। তাহলে নন মেডিকেটেড আইইউডি কি করবে, এটাকে ইমপ্ল্যান্টেশন হতে দেবে না, কিন্তু ইউটেরাসে না হয়ে এটা অন্য জায়গায় ইমপ্ল্যান্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং তারপর সেখানে কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি তোমার অ্যাচিভ করে যেতে পারে, এটাকে আমরা একটপিক প্রেগন্যান্সি বলবো। তো এটা কিন্তু এর লিমিটেশন নন মেডিকেটেড আইইউডি। এরপর আমরা দেখবো কপার বেসড। কপার বেসডের ক্ষেত্রে কি করা হয়, একটা এটা যদি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হয় বা ট্র্যাক হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউটেরাস। তাহলে ইউটেরাসের মধ্যে কি করব আমরা, একটা রকম ভাবে টি শেপের একটা স্ট্রাকচার ঢুকিয়ে দেওয়া হয়, যেটার উপরে কপারের ওয়্যার জড়ানো থাকে। এই কপার ওয়্যারটা কি করে, কপার আয়ন Cu2+ রিলিজ করে। Cu2+ এর কাজ হচ্ছে ইট উইল ডিক্রিজ দ্য মোটিলিটি অফ স্পার্ম, স্পার্মের মোটিলিটিটাকে কমিয়ে দেয়। হ্যাঁ, ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পার্মটাকে এরা কমিয়ে দেয়। তো এটা কপার বেসড আইওডির এক্সাম্পল হতে পারে কপার 7, কপার টি, মাল্টিলোড 375 এসব। আচ্ছা, এবার আমরা দেখছি হরমোনাল আইওডি। হরমোনাল আইওডি কি হতে পারে, হরমোনাল আইওডি হতে পারে তোমার LNG-20, প্রোজেস্টারেট, এগুলো হতে পারে। এর ফাংশন কি, এটা ইউটেরাস ইনহসপিটেবল ফর ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশনের জন্য ইউটেরাসটাকে এরা ইনহসপিটেবল করে ফেলে এবং ওভিউলেশনকে প্রিভেন্ট করে, এবং এটার ফলে ইউজ করলে সার্ভাইকাল মিউকাস ঠিক হয়ে যায়। তাহলে খুব ভালো করে দেখো, এই হরমোনাল আইওডির মোড অফ অ্যাকশন 3 রকম হতে পারে। এরা ইউটেরাসকে ইনহসপিটেবল করে তোলে, ওভিউলেশনকে প্রিভেন্ট করে, আর তোমার সার্ভাইকাল মিউকাসটাকে এটা ঠিক করে দেয়। এটা এই মোড অফ অ্যাকশনে কিন্তু আমাদের পরেও কাজ লাগবে, কারণ অনেকগুলো জায়গায় আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি, ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বা এটা 2 রকম হতে পারে, একটা মিনি পিল, একটা কম্বিনেশন পিল। মিনি পিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটাই কম্পোজিশন থাকে, অনলি প্রজেস্টেরন। কিন্তু কম্বিনেশন পিল আমরা নাম থেকে বুঝতে পারছি এটা কম্বিনেশন হবে, বা দুটো আলাদা টাইপ দিয়ে তৈরি হবে, তার প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মিক্সচার থাকে। তাহলে এখানে কি করা হয়, এটা হচ্ছে যে হরমোনাল মোড অফ অ্যাকশন কিন্তু হরমোনাল মেথডের যে 3টে, অর্থাৎ কি 3টে, যে এরা তোমার ইউটেরাসটাকে ইনহসপিটেবল করে রাখে যাতে ইমপ্ল্যান্টেশন না হতে পারে, হ্যাঁ, ওভিউলেশনটাকে প্রিভেন্ট করে, এবং সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেয়। এই 3টেই হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কাজ, যার মাধ্যমে এরা কনসেপশনটাকে প্রিভেন্ট করে বা কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে। এর এক্সাম্পল হতে পারে মালা ডি বা মালা এন। এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, এই যে কম্বিনেশন পিলের ক্ষেত্রে 28 ডেজের একটা ওষুধ থাকে, যার মধ্যে দেখো প্রথম 21 ডেজ দেখো আমরা গ্রিন দিয়ে দেখিয়েছি, এটার মধ্যে দেওয়া হয় এই প্রজেস্টেরন ইস্ট্রোজেনের যেটা মিক্সচার, সেটা ইউজ করা হয়, এবং এই লাস্ট 7 ডেজ তাকে আয়রন ট্যাবলেট দেওয়া হয়। এটা এই জন্য এইভাবে করা হয় যে প্রথম 21 ডেজ যদি খায়, তারপর তার পিরিয়ড হোক, তারপর আবার 21 ডেজ হবে, আবার 7 ডেজের মধ্যে একটা পিরিয়ড হওয়ার একটা গ্যাপ থাকবে। এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই কম্বিনেশন পিল এইভাবে কাজ করতে পারে। এটা কেন ইউজ করা হয়, কারণ 21 ডেজ হরমোন ইনজেক্ট করলে কিন্তু এই 21 ডেজের মধ্যে এগুলো যদি প্রজেস্টেরন কেউ নেয়, তাহলে প্রজেস্টেরনের পিকটা ব্লাডের মধ্যে বেশি থাকবে, হিউম্যান ফিমেল বডিতে বেশি থাকবে। সেটা প্রজেস্টেরন বেশি থাকলে কিন্তু কখনোই মেনস্ট্রুয়েশন শুরু হবে না। হ্যাঁ, যখন প্রজেস্টেরনটা ফল করে যাচ্ছে, অর্থাৎ লাস্ট 7 ডেজে প্রজেস্টেরন থাকছে না, তখন কিন্তু পিরিয়ডটা শুরু হয়ে যাচ্ছে। এই লাস্ট 7 ডেজে ওষুধ হিসেবে আয়রন ইউজ করা হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়। যাই হোক, তাহলে এটা তো খুবই অসুবিধাজনক, মানে তোমাকে 28 ডেজ ধরে এটা নেওয়া হচ্ছে। সেই জন্য পরবর্তীকালে সিডিআরআই কি করে, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট ইন লখনৌ, তারা একটা নন হরমোনাল নন স্টেরয়েডাল ওয়ান্স এ উইক একটা
তোমার পিল বানিয়েছে, যেটার নাম হচ্ছে সেন্টোক্রোম্যাম, এবং এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল নেম বা বায়োকেমিক্যাল নেম হচ্ছে সেন্টোক্রোম্যাম, আর এটা এমনি হচ্ছে সহেলি। এর লিস্ট সাইড এফেক্ট থাকে না। হ্যাঁ, তাহলে দেখো আমরা তো দেখলাম যে কম্বিনেশন বেসিক্যালি হরমোনের মাধ্যমে কাজ করে, যে তিনটে কাজ করে আমরা দেখলাম, যে ইউটেরাসকে ইনহসপিটেবল করে তোলে, ওভিউলেশনকে প্রিভেন্ট করে এবং সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেয়। এই তিনটেটা হলে তার ফার্টিলাইজেশন আসতে পারে না বা কনসেপশন আসতে পারে না। কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কম্বিনেশন পিলটা অ্যাকচুয়ালি কি করবে, ইট ব্লক ইস্ট্রোজেন রিসেপ্টরটাকে ব্লক করবে, তার ফলে এটা তোমার হতে দিচ্ছে না বা হতে পারছে না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের বোঝা গেল। এরপর আমরা আসছি পরের টাইপ অফ কন্ট্রাসেপটিভ, যেটা হচ্ছে ইমপ্ল্যান্ট বা ইনজেক্টেবল। হ্যাঁ, এর ক্ষেত্রে তাই, এর ক্ষেত্রে আইদার প্রজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন ইউজ করা হয় অথবা অনলি প্রজেস্টেরন ইউজ করা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ডেপো প্রোভেরা। এর ক্ষেত্রে এই প্রজেস্টেরন বা ইমপ্ল্যান্টের ক্ষেত্রে তাই আইদার প্রজেস্টেরন অনলি প্রজেস্টেরন অথবা প্রজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন ইউজ করা হয়। এক্সাম্পল হচ্ছে নরপ্ল্যান্ট, যেটা 6টা ক্যাপসুল খাওয়া হয়, মানে 6টা ক্যাপসুলকে খাওয়া না, 6টা ক্যাপসুলকে ইমপ্ল্যান্টেড করা হয়। হ্যাঁ, এবং এটা মোটামুটি 5 ইয়ার অবধি এর তোমার এফেক্ট থাকে আমাদের হিউম্যান বডির মধ্যে, হিউম্যান ফিমেল বডির মধ্যে। আর ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, একটাই ক্যাপসুল থাকে কিন্তু তার এফেক্টিভিটিও কম ডেজ, সেটা মাত্র 3 ইয়ার্স থাকে। তাহলে আমরা কি বুঝলাম, ইনজেক্টেবল বা ইমপ্ল্যান্টসের মাধ্যমে ইনজেক্ট করতে পারে বডিতে, বা ইমপ্ল্যান্টসে কি হয় আন্ডার দ্য ডার্মিস, আন্ডার দ্য স্কিন, এই প্রজেস্টেরন বা ইস্ট্রোজেনগুলোকে, যেগুলো দেখতে তোমার এরকম ওভাল শেপের ডিমের মতন দেখতে, সেরকম স্ট্রাকচারকে ইমপ্ল্যান্টেড করে দেওয়া হয়। হ্যাঁ, তো এদেরও মোড অফ অ্যাকশন কিন্তু ওই তিনটেই, যেটা হরমোনাল আয়োডিন মোড অফ অ্যাকশন ছিল, অর্থাৎ ইউটেরাসকে ইনহসপিটেবল করে তোলা, ওভুলেশনকে প্রিভেন্ট করানো এবং সার্ভাইকাল মিউকাসটাকে আরো ঠিক বানিয়ে দেওয়া, যার ফলে প্রেগন্যান্সি অ্যাপিয়ার করতে পারবে না। আচ্ছা, এরপর আমরা দেখবো সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথডটা হচ্ছে রেকমেন্ডেড কাপলস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ফ্যামিলি, মানে তাদের চাইল্ড কমপ্লিট হয়ে গেছে, যাদের আর তারা চাইল্ড নিতে চাইছে না, কিন্তু চাইল্ড হওয়ার আগে যদি এটা করে দেওয়া হয়, এটা কিন্তু একদম টার্মিনাল মেথড, তাহলে কিন্তু এর পরবর্তীকালে তার প্রেগন্যান্সি আসতে পারবে না। সুতরাং রেকমেন্ডেশনটা তখনই থাকবে হোয়েন কাপলস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ফ্যামিলি, মানে যারা একবার তাদের করেছে। তাহলে এটার অ্যাকচুয়ালি মোড অফ অ্যাকশনটা কি, এর ব্লক গ্যামেট ট্রান্সফার। এটা কিন্তু গ্যামেটোজেনেসিসকে বাধা দেয় না, গ্যামেট ট্রান্সফারে এটা বাধা দেয়। তাহলে দেখো ভ্যাসেক্টমির ক্ষেত্রে আমরা কি দেখেছি, ভাঁজ ডিফারেন্সের যে দুটো মানে ভাঁজ ডিফারেন্সটাকে কি করা হয়, মাঝখান থেকে কেটে দেওয়া হয়, এবং কেটে ইনসিশন যে কাটা হলো তার যে দুপ্রান্ত সেটাকে এরকম ভাবে বেঁধে দেওয়া হয়। তাহলে কি হবে, যে এই ইয়েটা ট্রান্সফার হতে পারবে না। ঠিক আছে, আর টিউবেক্টমির ক্ষেত্রে কি হয়, আমরা দেখতে পাচ্ছি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে এটা হচ্ছে ওভারি, এটা ইউট্রাস, আর এদিকে ফ্যালোপিয়ান টিউব আছে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের দুটো ফ্যালোপিয়ান টিউবেরই জায়গাগুলোকে কেটে দেওয়া হয় এবং সেটাকে বেঁধে দেওয়া হয়। তাহলে কি হবে, যে ওভারির মধ্যে যে ওভুলেশন হবে, হ্যাঁ, যেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এই অ্যাম্পুলার রিজিয়ন আসার কথা, হুইচ ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন। হ্যাঁ, তো এই ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়ার জন্য এটা এখানে আসতে পারবে না, সুতরাং গ্যামেট ট্রান্সফারটাকে এই ব্লক করবে এই টিউবেক্টমি প্রসেসটা। ভ্যাসেক্টমিও তাই করবে, যে টেস্টিসের মধ্যে যে স্পার্মটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভ্যাসেক্টমির মধ্যে দিয়ে, মানে ভাঁজ ডিফারেন্সের মধ্যে যেতে যেতে এখানে আর যেতে পারবে না, এটা ব্লক হয়ে গেছে, সুতরাং এটা কিন্তু ট্রান্সফার হবে না। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিভার্সিবিলিটি ইজ ভেরি পুয়ার। তো যদি কোনো কাপল মানে ভ্যাসেক্টমি বা টিউবেক্টমি হয়ে যাওয়ার পরে কিছুদিন ওয়েট করার পর যদি আবার তাদের ডাক্তারের কাছে গিয়ে বলে যে তাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে, তাহলে সেটা ডাক্তার করতে পারে আবার ফার্দার অপারেশন, কিন্তু সেটা যে সবসময় সাকসেসফুল হবে তাই নয়। সেজন্যই বলা হয়েছে রিভার্সিবিলিটি ইন দিস প্রসেস ইজ ভেরি পুয়ার। যাই হোক, এরপর আমরা আসি আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। তাহলে এমার্জেন্সি মেথড হতে পারে টু অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগন্যান্সি। এটা আমরা সেক্স করার 72 আওয়ার্সের মধ্যে এটা করতে পারি। এর ক্ষেত্রে ওরাল পিল ইউজ করা হয়, আইদার প্রজেস্টেরন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন ইউজ করা হয়, বা তোমার আইইউসিডি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা সবসময়, এতক্ষণ আমরা যতগুলো প্রসেস দেখলাম সবই কিন্তু বিফোর সেক্সুয়াল ইন্টারকোর্স, আর আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হলে এই 72 আওয়ার্সের মধ্যে তোমাকে স্টেপ নিতে হবে। ওরাল পিল খেতে পারো বা আইইউসিডি করে এটা করতে পারো। তাহলে এটাকে আমরা ইমার্জেন্সি মেথড বলবো আনওয়ান্টেড প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করার জন্য, যেখানে ফিজিক্যাল মেটিং হয়ে গেছে কিন্তু প্রেগন্যান্সিটাকে তুমি প্রিভেন্ট করতে পারো। এরপর আমরা কি দেখবো, এমটিপি হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, বা এটাকে ইনডিউসড অ্যাবর্শনও বলতে পারো। এটা একটা ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মানে যার প্রেগন্যান্সিটা অ্যাচিভ করে গেছে, এটা আরও এর প্রথমটা কি হচ্ছিল, যে সেক্স করার আগে বাধা দেওয়ার প্রসেস,
তারপর আমরা দেখলাম আফটার কয়টাস। আফটার কয়টাস কিভাবে না, উইদিন 72 আওয়ার্স তোমাকে মেডিসিন নিতে হবে। এরপর আমরা দেখছি তাহলে প্রেগনেন্সিটাও যদি চলে আসে তখন কি হয়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা ইনডিউসড অ্যাবর্শন করা হয়, কিন্তু এই প্রসেসটা সেফ হয় 12 উইকস অবধি। 12 উইকসের মধ্যে তুমি যদি করো তাহলে একজন মেডিকেল প্র্যাকটিশনারের রেকমেন্ডেশন এটা হয়ে যাবে, কিন্তু যদি তুমি 12 উইকসের বেশি 24 উইকসের মধ্যে করো তাহলে তোমার দুজন মেডিকেল প্র্যাকটিশনারের রেকমেন্ডেশন লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো মহিলার রেপ হয় বা তার যদি প্রেগন্যান্সিটা হার্মফুল হয় বোথ ফর দ্য মাদার অ্যান্ড চাইল্ড, বা যদি দেখা যায় চাইল্ডের কোনো জেনেটিক টেস্ট করে যে তার সেই যেটা মানে উডবি চাইল্ড বা নিউবর্ন যেটা চাইল্ডের জন্ম হবে তার যদি কোনো জেনেটিক ডিসঅর্ডার থেকে থাকে, তখন তার মা বাবা সেটাকে নাই চাইতে পারে যে ডাউন সিনড্রোম বা ক্লাইনফিল্টার সিনড্রোম কিছু একটা আছে বেবির, বা টার্নার সিনড্রোম, তখন কি করতে পারে যে তার জন্মের আগেই সেটাকে অ্যাবর্শন ইনডিউস করতে পারে, তখন সেই এমটিপিটা করা হয়। ফেলিয়ার অফ কন্ট্রাসেপশন, যদি কন্ট্রাসেপশন করতে ফেলিয়ার হয় কোনোভাবে তখন এমটিপি করতে পারে। ইট ইজ এ লিগাল মেথড অফ বার্থ কন্ট্রোল 2013 থেকে, বা ইন্ডিয়াতে এটা লিগালাইজ হয়েছে 1971-এ। হ্যাঁ, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2017-এ। যাই হোক, আমরা জানি যে এটা এনসিআরটি লাইন যে প্রত্যেক ইয়ারে 45 to 50 মিলিয়ন এমটিপি হয়ে থাকে, যেটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল প্রেগন্যান্সি। টোটাল প্রেগন্যান্সি আমাদের গোটা ওয়ার্ল্ডে যা হয় তার 1/5 কিন্তু এমটিপিতে চলে যায়। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, এমটিপিটা সেফ অবশ্যই যদি উইদিন 12 উইকস করা হয়, কিন্তু এরপর টাইম যত বাড়তে থাকবে এটা রিস্ক জোনে চলে যাবে এবং 24 আওয়ার্সের পরে কখনোই আমরা এমটিপি করতে পারবো না। আচ্ছা, এরপর আমরা দেখবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি বা তোমার ভেনেরাল ডিজিজ, যেগুলো হ্যাঁ যেটা হয় এটাকে আমরা আরটিআই বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক ইনফেকশন বলতে পারি। এটা সাধারণত কোন এজের মধ্যে দেখা যায়, 15 to 24 ইয়ার্সের চাইল্ডদের মধ্যে দেখা যায়। এই ডিজিজটা হতে পারে ব্যাকটেরিয়াল ডিজিজ বা ভাইরাল ডিজিজ বা প্রোটোজোয়ান ডিজিজ। ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে ধরো সিফিলিস, যার পজিটিভ এজেন্ট হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। হ্যাঁ, গোনোরিয়ার পজিটিভ এজেন্ট হচ্ছে নাইসেরিয়া গোনোরি, এবং ক্ল্যামাইডিয়াসিসের পজিটিভ এজেন্ট হচ্ছে ক্ল্যামাইডিয়া। ভাইরাল এসটিডিগুলো কি হতে পারে, এইডস, যার পজিটিভ এজেন্ট হচ্ছে একটা ভাইরাস এইচআইভি। জেনিটাল হার্পিস, এর পজিটিভ এজেন্ট হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। জেনিটাল ওয়ার্ডস, এর পজিটিভ এজেন্ট হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হেপাটাইটিস বি, এটা একটা ভাইরাল ডিজিজ যেটা তোমার পজিটিভ এজেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, প্রোটোজোয়া নিয়ে কি হতে পারে, ট্রাইকোমোনিয়াসিস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইনকিউবেবল হয়ে থাকে এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, জেনিটাল হার্পিস, এগুলো হচ্ছে ইনকিউরেবল। এইচ3 এর মধ্যে 3টে এইচ দিয়ে ডিজিজ আছে, এইচআইভি কজিং এইডস, হেপাটাইটিস বি আর হার্পিস, জেনিটাল হার্পিস। তাহলে এটা মনে রাখবে, এই 3টে হচ্ছে ইনকিউরেবল এসটিডি। আচ্ছা, এবার আমরা দেখবো এর সিমটমসগুলো কি হতে পারে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এগুলো জেনিটাল ডিসচার্জ দেখা যায়, বার্নিং সেনসেশন, ইচিং, হ্যাঁ, অ্যাবর্শন, স্টিল বার্থ, ইনফার্টিলিটি বা একটপিক প্রেগন্যান্সি, এইসবগুলো দেখা যেতে পারে। এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? প্রিভেনশন হচ্ছে অ্যাভয়েড আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে যেটা আনপ্রোটেক্টেড সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে উইথ আননোন পার্টনার অর মাল্টিপল পার্টনার। বেরিয়ার মেথড আমরা কি খুব ভালো করে দেখেছি, সেটাকে ফলো করলে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। যদি ডাউট হয় কোনো রকম তাহলে আমাদের ডক্টরের কনসালটেন্সি নিতে হবে। এটা একটা হাইজিনিক সেক্সুয়াল প্র্যাকটিস। এর লিমিট মাল্টিপল পার্টনারকে লিমিট করতে হবে এটাকে, এই প্রসেসটাকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, এবার আমরা আসবো ইনফার্টিলিটি। হোয়াট ইজ ইনফার্টিলিটি? ইট ইজ ইনএবিলিটি টু কনসিভ ইভেন আফটার পারফর্মিং 2 years of unprotected sexual intercourse। সেক্সুয়াল ইন্টারকোর্সের আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরেও যদি তার কনসেপশন না হয় বা সে যদি কনসিভ না করতে পারে, তখন সেটাকে আমরা ইনফার্টিলিটি বলবো। এটার কারণ কজ কি কি হতে পারে, কোনো ডিজিজ থাকতে পারে, হ্যাঁ, কোনো ড্রাগের এফেক্টের জন্য হতে পারে, ইমিউনোলজিক্যাল রিজন হতে পারে, বা মেন্টাল বা সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকতে পারে, কোনো ড্রাগ অ্যাডিকশনের জন্য ইনফার্টিলিটি আসতে পারে, বা ডিলে ইন প্রেগন্যান্সি প্ল্যানিং যদি খুব ডিলে করে শুরু করা হয় তাহলে ইনফার্টিলিটির একটা প্রবলেম হতে পারে, ডিউ টু লো স্পার্ম কাউন্ট অর লো ওভা কাউন্ট। তাহলে মেলের ক্ষেত্রে এটা কি দেখা যেতে পারে, লো স্পার্ম কাউন্ট হতে পারে, যেটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলবো বা অ্যাজিওস্পার্মিয়া বলবো বা অ্যাস্টেনোস্পার্মিয়া বলতে পারি। ফিমেলের ক্ষেত্রে এটা যদি পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এগুলো হয়ে থাকে, বা এন্ডোমেট্রিওসিস বা ব্লক অফ টিউব, এইসব কারণের জন্য ইনফার্টিলিটি আসতে পারে। আচ্ছা, আর্ট
অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে। ইনভিট্রো ফার্টিলাইজেশন আমরা দেখব যে আর্টিফিশিয়ালি মেল বডি থেকে ওভাম কালেক্ট করে, মেল বডি থেকে তোমার স্পার্ম কালেক্ট করে, ফিমেল বডি থেকে ওভাম কালেক্ট করে আর্টিফিশিয়ালি সেটাকে ফার্টিলাইজ করা হয়। তারপর সেই যে জাইগোট তৈরি করা হয়েছে সেই জাইগোটটাকে আমরা জিফট করতে পারি, মানে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, যে ব্লাস্টোমিয়ার মোর লেস দেন 8 ব্লাস্টোমিয়ার স্টেজ যেটা, সেই জাইগোটটাকে আমরা ট্রান্সফার করতে পারি। অথবা যে জাইগোট থেকে যদি এমব্রায়ো তৈরি হয়ে যায় সেটাকে আমরা আইইউটি বা ইটি, ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফার বা এমব্রায়ো ট্রান্সফার বা ইন্ট্রাভেনাস ট্রান্সফার আমরা করতে পারি, যেটা আমরা করবো 8 to 32 ব্লাস্টোমিয়ার স্টেজে। এটাকে আমরা এমব্রায়ো ট্রান্সফার বলে থাকি। এটা এই যে আর্ট, এটা তোমার ইনভিট্রো বা ইনভিভো হতে পারে। হ্যাঁ, তোমার আর্টিফিশিয়াল মিডিয়াম আউটসাইড দ্য সেল আর বডি, এটা হচ্ছে ইনভিট্রো হওয়া। আর ইনভিভো হচ্ছে উইদিন লিভিং অর্গানিজম যদি হয়ে থাকে, উইদিন বডি অফ দ্য লিভিং অর্গানিজম, সেটাকে আমরা ইনভিভো বলবো। আচ্ছা, তো এই জিফটের ক্ষেত্রে কি করা হয়, জাইগোটটাকে ওই তোমার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়। এটাকে আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশনও বলতে পারি, কারণ জাইগোটটা তৈরি করা হয়েছে কিন্তু ইনভিট্রো কন্ডিশনে বা ল্যাবরেটরি কন্ডিশনে, বডির বাইরে করা হয়েছে। আচ্ছা, গিফটের ক্ষেত্রে কি হয়, জিফট জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আর গিফট হচ্ছে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। এখানে এটাও ওয়ান মোড অফ ইনভিট্রো ফার্টিলাইজেশন। এখানে কি করা হয়, ওই ওভাটাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বা অ্যাম্পুলারি রিজিয়নের মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়। তাহলে জিফট আর গিফট দুটোই কিন্তু আনব্লকড ফ্যালোপিয়ান টিউবের ক্ষেত্রে এটা হতে পারে, ইমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, আইসিএসআই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সাইটোপ্লাজমের মধ্যে কার্ড সাইটোপ্লাজমের মধ্যে, ওভার সাইটোপ্লাজমের মধ্যে বাইরে ল্যাবরেটরি কন্ডিশনে যদি আমরা স্পার্মটা ইনজেক্ট করি, হ্যাঁ, বা লো স্পার্ম কাউন্ট যদি হয়, ইনভিট্রো কন্ডিশনের ক্ষেত্রে জিফট বা আইইউটি করা যায়। হ্যাঁ, এআইটা হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। হ্যাঁ, সেটাই এখানে করা হয়েছে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ক্ষেত্রে কি করা হচ্ছে, ইনভিট্রো কন্ডিশনে মেলের বডি থেকে সিমেন্টটা কালেক্ট করে নেওয়া, তারপর সেটাকে তোমার ভ্যাজাইনা হয়ে সেটাকে ইউটেরাসের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়া, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন বলতে পারো এটাকে, বা এআই বলতে পারো। যাদের ক্ষেত্রে লো স্পার্ম কাউন্ট বা যাদের ইম্পোটেন্সি আছে তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়। আচ্ছা, এবার আমরা জানি যে 1951-এ যে ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস ফ্যামিলি প্ল্যানিং, এই পপুলেশন এক্সপ্লোশন, যেটাকে আমরা দেখবো। আর সে হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম ইনিশিয়েটেড হয়েছে। ফ্যামিলি প্ল্যানিং, তার একটা টার্গেট হচ্ছে বার্থ কন্ট্রোল। এর স্লোগান হচ্ছে বাচ্চে দো হি আচ্ছা, বা ছোটা ফ্যামিলি, ছোটা পরিবার সুখী পরিবার, এগুলো হচ্ছে বার্থ কন্ট্রোলের একটা স্লোগান। সেক্স এডুকেশন, এটা দরকার। প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, সেক্স রিলেটেড ক্রাইমস, এগুলোটাকে প্রিভেন্ট করতে হবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটাকে আমরা হ্যান্ডলিংয়ের দরকার, ম্যানেজমেন্টের দরকার। মিসইউজ অফ অ্যামনিওসেন্টেসিসটাকে আমরা মিসইউজ যাতে না হয়, সাহেলি বা নন স্টেরয়েডাল বা নন হরমোনাল ইউজ করে এটাকে আমরা প্রোটেক্ট করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তো যাই হোক, অ্যামনিওসেন্টেসিস আমরা আসছি, এর ক্ষেত্রে কি করা হয়, স্ট্যাটিউটারি ব্যান হয়েছে অ্যামনিওসেন্টেসিসটা ডিউ টু এক্সেসিভ ফিমেল ফিটিসাইড। ফিমেল ফিটিসাইড মানে হচ্ছে কন্যা ভ্রূণ বা বাচ্চা মেয়ের ভ্রূণকে নষ্ট করে দেওয়া, সেটা অ্যামনিওসেন্টেসিস করে কি করা হয়, সেক্সটা আগে থেকে জেনে নেওয়া, এবং সেই যদি দেখা যায় যে ফিমেল চাইল্ড হয়েছে তখন ফিমেল ফিটিসাইড করা হয়। তো এটার জন্য কি করা হয়, অ্যামনিওসেন্টেসিসের ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করা হয়। সেই ফ্লুইডের মধ্যে যে ফিটাল সেলস আছে সেই ফিটাল সেলের ক্যারিওটাইপিং করা হয়। জেনেটিক অ্যাবনর্মালিটি দেখা হয়, যেমন এক্সাম্পল হচ্ছে ডাউন সিনড্রোম বা ক্লাইনফিল্টার বা টার্নার সিনড্রোম, হ্যাঁ, বা হিমোফিলিয়া, এই সমস্ত ডিজিজ এখান থেকে দেখে নেওয়া যায়। তাহলে অ্যামনিওসেন্টেসিসের সঙ্গে সঙ্গে কোনো রকম জেনেটিক ডিজিজ আছে কিনা সেটা যেমন বোঝা যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই বেবির বা এমব্রায়োর ক্ষেত্রে বলতে পারো তার যে সেক্সটাও বুঝতে পারো, মানে আইদার মেল বা ফিমেল বুঝতে পারো। তো সেই ফিমেল বা ফিমেলটাকে যদি কাজে লাগিয়ে কেউ যদি করে দেয়, মানে ফিমেল ফিটিসাইড করতে পারে, হ্যাঁ, ফিমেল বেবি নেবে না বা অ্যাডাপ্ট করবে না সেই জন্য, হ্যাঁ, তো সেই জন্য অ্যামনিওসেন্টেসিসটা এখন আমাদের স্ট্যাটিউটারি ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে। আচ্ছা, ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওয়ার্ল্ডের যে পপুলেশন 1980 2 বিলিয়ন, 2000 হয়েছে 6 বিলিয়ন, মানে 3 টাইমস বেড়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো 1947 ছিল 350 মিলিয়ন, সেটা 2011 হয়েছে 1.2 বিলিয়ন। হ্যাঁ, 2000 ছিল এটা 1 বিলিয়নের মতন। তাহলে কত গ্রোয়িংলি আমাদের পপুলেশন বাড়ছে, এভরি 6th পার্সন একজন ইন্ডিয়ান। হ্যাঁ, তো এর জন্য কি হেলথ কেয়ারটা খুব প্রবলেম।
হেলথ কেয়ারটা বেটার করতে হলে আমাদের পপুলেশন এক্সপ্লোশনটা কমাতে হবে, ডিক্লাইন ইন ডেথ রেটটাকে ডিক্লাইন করতে হবে, আইএমআর বা এমএমআর ডিক্রিজ করতে হবে। আইএমআর মানে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আর এমএমআর হচ্ছে ম্যাটার্নাল রেট অফ মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি রেট। তাহলে এগুলোকে আমাদের রিডিউস করতে হবে, এমএমআর বা আইএমআর। মেল ম্যাক্সিমাম পিপল ইন রিপ্রোডাক্টিভ এজে ম্যাক্সিমাম পিপল আছে, এটাও কিন্তু পপুলেশন এক্সপ্লোশনের একটা অন্যতম কারণ। হ্যাঁ, তাহলে পপুলেশনের স্ট্যাটিস্টিক্স আমাদের জানতে হবে, পপুলেশনটাকে স্টেবিলাইজ করতে হবে, তার জন্য দরকার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং ম্যানেজেবল এজ যেটা 21 ইয়ার্স সেটাকে মানে ঠিক রাখতে হবে, এবং আমাদের কন্ট্রাসেপটিভ ডিভাইসেসগুলো ইউজ করতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। মাত্র এই দেখো আধ ঘন্টাও লাগলো না পড়তে, আধ ঘন্টায় যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।